একটা নীতি নিয়ম এগুলোকে আপ টু দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত পুশ করার একটা প্রক্রিয়া কাজ করে। এন্টারপ্রেনিউররা সবসময় 2-4 মিলিয়ে কাজ করেন না। তারা যেখানে আমি দেখি 4টা ইট 10টা বিল্ডিং, তারা দেখেন ওখানে একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যেখানে আমি দেখি একটা সবুজ ধান ক্ষেত, ওরা দেখেন যে এখানে ভবিষ্যতের জন্য একটা এগ্রি ফার্ম। সো যারা এই স্বপ্নদ্রষ্টা, স্বপ্নিকদের সঙ্গে আমি যেটা মনে করি যে কিছু কিছু ল্যাপস যেটাকে বলেন বা স্খলন যেটা বলেন, এটা কিন্তু সহগামী বিষয়। তো আমাদের যে রাজনৈতিক বা অর্থনৈতিক বা সরকারের যে একটা পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্খলনগুলোকে আপনার কারেকশন করার জন্য একটা বিরাট প্রচেষ্টা চলেছে এবং এটা যে কোনো দেশের জন্য দীর্ঘমেয়াদীভাবে শুভ। কারণ আপনার উনি যে কথাটা বলেছেন যে ইনভেস্টমেন্টের যে ইন্টারনাল ফ্যাসিলিটেটিং এনভায়রনমেন্টগুলো থাকে, এগুলো কি? প্রথম কথা যে আপনাকে চমৎকার একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করলে আপনি দেখবেন যে প্রত্যেকেই কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার চিন্তা করে, একটা ইনভেস্ট করার চিন্তা করে। যদি দেখে যে চাঁদাবাজি এটা সেটা দিয়ে ডিস্টার্ব করে, তাহলে লোকে কিন্তু এটা করতে চায় না, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। দ্বিতীয় যে জিনিসটা হলো একটা পিসফুল টাইম, যেখানে আপনার হরতাল স্ট্রাইক এটা হবে না, আপনি ইচ্ছে করলে গেলে আপনার ইন্ডাস্ট্রিতে যেতে পারবেন, অফিসে যেতে পারবেন, এই জিনিসটা। তারপরে সবচেয়ে বড় যেগুলো দরকার সেটা হলো কিছু ফ্যাসিলিটেটিং ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরেন আপনার বিদ্যুৎ, আপনার টেলিযোগাযোগ, তারপর রোড কমিউনিকেশনস, এগুলো হলো মোর ফান্ডামেন্টাল। কিন্তু তো যাই হোক, আমাদের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এন্টারপ্রেনিউরদের যে আপনি যেটা বলেন যে ওই যে স্খলনটা আমি সহগামী বলি, সেই স্খলনটাকে যখন আমরা কারেকশনের দিকে গেলাম, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এন্টারপ্রেনিউর ইনিশিয়ালি একটু ইন্টারনালি অবদমিত হয়ে গেছেন বা কেউ কেউ ব্যক্তিগতভাবেও আপনার এতে আপনার বিপদে পড়েছেন। তো তার জন্য একটা ইনিশিয়াল একটা যেটা হতচকিত একটা ব্যাপার ছিল, একটা শকিং একটা ব্যাপার ছিল। ট্রেডাররা চিন্তা করছেন যে কি হবে, বা আমার মনে হয় ওই পিরিয়ডটা কেটে গেছে, এটা কেটে গেছে। এখন কিন্তু আমরা দীর্ঘমেয়াদী কারেকশনের যে একটা সোপান, এটার মধ্যে কিন্তু আমরা উঠে গেছি। আমাদের ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, আমাদের একটা রাজনৈতিক মোটামুটি একটা স্থিতিশীলতা বিরাজ করছে। এখন ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিগুলো এসে গেলে আমার মনে হচ্ছে যে আমাদের বিনিয়োগটা বাড়বে। এবং যেটা আমি আপনাকে এক্সাক্ট ফিগার বলতে পারবো না, আমি রিসেন্টলি যে সমস্ত সংবাদ বা পালস দেখতে পাচ্ছি, আমার বড় বড় ক্লায়েন্টরা যেভাবে আন্তর্জাতিকভাবে নেগোসিয়েশন করছেন, তাতে কিন্তু আমাদের ব্যবসায়ের যে আন্তর্জাতিক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু একটা ভালো গ্রোথ দেখা যাচ্ছে। এস এম আকবর, আপনি যে সেক্টরে কাজ করছেন, লিজিং বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইনভেস্টমেন্টের জায়গাটিতে, আপনার এখানের ব্যাপারে আমাদের বিনিয়োগকারীদের বিরাট বড় একটা অভিযোগ আছে যে আপনারা খুব বেশি সুদ কষেন, সুদ হার অনেক বেশি লিজিং সেক্টরে। সেটা সম্পর্কে আপনার কি বক্তব্য? আপনি খুব সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। তবে এখানে দুটো ফ্যাক্টর আছে, আমি সবার জ্ঞাতের জন্য বলতে চাই, সবার নলেজের জন্য বলতে চাই যে লিজিংটা সুদ, আমরা কিন্তু লিজিং করি না, আমরা প্রজেক্ট ফাইন্যান্স করি। যারা লিজিং করে বাই নেচার ইটসেলফ, আমি স্বীকার করছি যে একটু এক্সপেন্সিভ এবং লিজিংয়ের চার্জটা সুদটা বেশি, এটা সত্যি। এবং লিজিংয়ের সুদটা বেশি এই কারণে, আমি যতটুকু জানি ওরা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফান্ড জোগাড় করে ওরা রিস্ক ওয়াইটেড কিছুটা রেশিও অ্যাডজাস্ট করে তারপর ওরা লিজিং রেটটা ডিটারমাইন করে। আবার এমনও অভিযোগ আছে যে অনেক সময় লিজিংয়ের ক্ষেত্রে প্রিপেইডের কোনো স্কোপ থাকে না, পেনাল্টি করে। সেটা অবশ্য রেগুলেটরি বডিজগুলো এটা যদি হস্তক্ষেপ করে জিনিসটা সহজ হয়ে যাবে এটা। বাট ইন জেনারেল যে আমরা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেই, সেটা কিন্তু অনেকটা গ্রিনফিল্ড প্রজেক্ট। গ্রিনফিল্ড প্রজেক্টের রিস্কটা সাধারণত খুব হাই হয়ে থাকে এবং সেই হাইয়ের এরিয়ার জন্য সেটা কভার করার জন্য অনেক সময় একটু প্রিমিয়াম হাই হয়ে থাকে। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে পারবো, আমাদের প্রতিষ্ঠানের ইন্টারেস্ট রেটটা অনেক অনেক কম। ফর এক্সাম্পল, যেখানে আমরা ইকুইটি পার্টিসিপেশন করি এবং আমরা লোনে পার্টিসিপেশন করি। আমাদের ইকুইটি পার্টিসিপেশনে যদি আমাদের অভিজ্ঞতা খুব করুণ বাংলাদেশে, কারণ বাংলাদেশের খুব তিক্ত অভিজ্ঞতা, করুণ অভিজ্ঞতা বলবো যে এই কারণে আমরা বাহিরে মুখ দেখাতে পারি না, কারণ আমাদের এন্টারপ্রেনিউররা এটা এমনভাবে এটা মিসইউজ বা অ্যাবিউজ করে, এটা দে টেক ইট এজ এ লিল্লা ফান্ড বা জাকাত ফান্ড, দে ডোন্ট লাইক টু রিটার্ন ইট ব্যাক। আই এম সরি টু সে দ্যাট। এটা এখন এই প্রেজেন্ট জেনারেশনের ব্যবসায়ীদের মেন্টালিটি চেঞ্জ না করলে বাইরে থেকে ইকুইটি ফান্ড আসবে না, এবং ইকুইটি ফান্ড না আসলে এই দেশে কস্ট অফ ফান্ডও কমবে না এবং এই দেশের ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রসেসও অনেক স্লো হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অ্যাক্টেল মানি টক। এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব। অর্থকথা,
বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফি সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। অর্থকথা বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফি সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, অ্যাক্টেল মানি টকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। শাহ আলম সরোয়ার, আপনি আমাদেরকে বলুন যে বাংলাদেশের যে ভাইব্রেন্ট ইকোনমি আমরা বলছি এবং খুব এদের একটা ইনার রেজিলিয়েন্স পাওয়ার রয়েছে আমাদের ইকোনমি, যে এত বেশি সিডর আছে, দুইটা বন্যা হয়, পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকে বা ইনস্টেবিলিটি থাকে, আনরেস্ট থাকে, হরতাল থাকে, তার মধ্যেও কিন্তু বাংলার ইকোনমি এগিয়ে যায়। এই যে ইকোনমির গতি, এটাকে আরো বেশি করে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে পারি? শিল্প এগিয়ে যাওয়ার যে বিষয়গুলো আপনি বলছেন, এটা তো একটা ফর্মুলা কাজ করে না, কিন্তু তারপরে আমি আপনাকে যেটা মনে করি যে আসলে আমাদের এখন শিল্প এগিয়ে যাওয়ার জন্যে সামাজিক যে এনভায়রনমেন্টটা, এটা কিন্তু খুবই অনুকূল। কিন্তু আমাদের এখন যেটা সিরিয়াসলি আমাদের করতে হবে, সেটা হলো আমাদের মৌলিক কাঠামোগুলো, ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলোকে আমাদেরকে সত্যিকারভাবে কুইকলি যেতে হবে। আপনার বিদ্যুৎ খাতে, আপনার যোগাযোগের খাতে, বিদ্যুৎ খাতে যোগাযোগ ভালো আছে, যোগাযোগ ব্যবস্থা তাও আর একটু ইমপ্রুভমেন্ট দরকার। তারপরে বিদ্যুৎ খাতে ইনভেস্টমেন্ট দরকার। এই যে বটলনেকটা যদি আপনি ছাড়াতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে ফান্ডামেন্টাল ব্রেক থ্রু করতে পারবেন না। এখন যে সমস্ত এন্টারপ্রেনিউররা আছেন যারা প্রতিষ্ঠিত, তাদের কিন্তু এখন নিজেদেরকে রিথিঙ্ক করতে হবে। রিথিঙ্কটা এইভাবে করতে হবে যে তারা এক জেনারেশনে একক পরিশ্রমে একটা শিল্প বা তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে একটা পর্যায়ে ওনারা নিয়ে গেছেন। ওনারা একটা ম্যানেজমেন্ট স্টাইল এটা ফলো করেছেন। ধরেন আজ থেকে 25 বছর আগে মনে করেন ঢাকার মৌলভীবাজারে উনি একটা আড়ত ছিল ওনার, সেটাকেই উনি ট্রান্সফর্ম করে হয়তো ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। ওনারা ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর হবে, এর সঙ্গেই আমি বলছি যে ওনারা সম্পূর্ণ রকম 49টা ব্যাংক আছে, টোটালি ওনারা ঋণ নির্ভর হওয়ার কথা চেষ্টা করছেন। এই ব্যাংকে গিয়ে টাকা দিচ্ছে, ওই ব্যাংকে টাকা দিচ্ছে। এই জন্য তাদের ওভারঅল কস্ট অফ ম্যানেজিং যেটা ফান্ডটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু খুব দ্রুত, খুবই চিন্তা করে কিন্তু ইকুইটি মার্কেটের দিকে আসতে হবে ফর অল্টারনেটিভ ফান্ডস। এস এম আকবর, আপনি একটু বলেন যে শাহ আলম সরোয়ার যেটা বলছিলেন আমাদেরকে যে বিদ্যুৎ, আমার সঙ্গে সাম্প্রতিক একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ব্রিটিশ হাই কমিশনার মিস্টার আনোয়ার চৌধুরী বলেছেন যে বিদ্যুৎ নেই মানে ইউ আর ইন দি ডার্ক এজ। আমাদের বর্তমান অবস্থা কিন্তু অলমোস্ট ওই রকম, প্রায় 1,500-2,000 মেগাওয়াটের একটা শর্টফল নিয়ে আমরা প্রতিদিন লড়াই করছি। ঢাকা মহানগরীর এমন অনেক জায়গা আছে, অনেক এলাকা আছে যে সারা দিনে 1.5-2 ঘন্টা বিদ্যুৎও পাচ্ছে না। এই জায়গাটায় একজন থট প্রভোকিং এমডি হিসেবে আপনি কি উন্নয়নের জন্য কাজ করতে পারেন? বেসিক্যালি যেটা আমরা বিদ্যুৎ প্রবলেম আজকে বলছি, এই প্রবলেমটা কিন্তু আজকে ওভারনাইট তৈরি হয়নি। ইট ইজ এ লং ক্রনিক প্রবলেম। ক্রনিক প্রবলেম বিকজ আমাদের ফেলিয়ার অফ দি লিডারশিপ, এটা আমি এভাবে চিন্তা করব। কারণ দেশের যে কোনো সিচুয়েশনের জন্য পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টটা এবং ইনফ্লুয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের লিডারশিপে ফেলিওর হয়েছি। আমরা এটা ফার্স্ট সাইড লং ভিশন একটা তৈরি করতে, যে আমাদের কতদিন কত বিদ্যুৎ লাগবে, কিভাবে আমরা যোগান দিতে পারি। কিন্তু বিদ্যুতের প্রবলেমটা সলভ করার জন্য বিদেশে অনেক ইনভেস্টার আছে এবং ওরা এখনও ইনভেস্ট করতে ইন্টারেস্টেড, কিন্তু আমরা ওদেরকে সেই প্ল্যাটফর্ম দিতে পারি নাই। নাহলে প্ল্যাটফর্ম দেওয়াটা কীরকম, আমরা ওদেরকে অ্যাসিওর করা যে ওরা যে ইনভেস্ট করবে সেটা ঠিকমতো নিয়ে যেতে পারবে কিনা, এবং ওরা রিসোর্সেস ঠিকমতো পাবে কিনা, এবং লোকাল যে সাপোর্ট সার্ভিসগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো কিনা। আর নাম্বার 2, আমরা আমাদের যে সবাই আমরা আশা করছি আমরা গ্রো হবে, গ্রোথ অটোমেটিকলি বা গায়েবী গ্রোথ হবে না। গ্রোথটা যেটা হবে সেটা স্ট্রাকচারাল, ভিজিবল অ্যান্ড প্র্যাকটিক্যাল গ্রোথ, রিয়েল লাইফ গ্রোথ। রিয়েল লাইফ গ্রোথ কাজে ইমাজিনেশন করা খুব ইজি, যে আমাদের এত বছর পরে এত বিদ্যুৎ লাগবে, এই করার জন্য আমাদের এটা করতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, পাওয়ার রিসোর্স দিতে হবে। তো এই মুহূর্তে কিন্তু এখন আমি বলি বিদেশের বিভিন্ন ইনভেস্টাররা ফ্রম চায়না, মিডল ইস্ট এবং অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে ওই দেশে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড। কিন্তু কথা হলো যে আমরা
ওদের ইনভেস্টমেন্টগুলো নিতে তৈরি কিনা বা রেডি কিনা সেটাই কোয়েশ্চেন। নাহলে ইনভেস্টমেন্ট আমি মনে করি না একটা বিগ প্রবলেম। কারণ আমার কাছে অনেকগুলি কোয়ারিজ আসে বিদেশ থেকে, ইভেন চায়নাতে ওরা ফিউ ট্রিলিয়ন ডলার নিয়ে বসে আছে। দে আর লুকিং ফর ইনভেস্টমেন্ট অপরচুনিটি। হোয়াই? বিকজ ডলারের ভ্যালু কমে যাচ্ছে। ওরা এমনভাবে ইনভেস্ট করতে চায় যেখানে ওদের ইকোনমিক ভ্যালু এডিশন হবে। সিমিলারলি মিডল ইস্টে আমাদের ফান্ডের কথা বলতে পারে, আবুধাবি ফান্ড, ওরা 50টা কান্ট্রিতে ইনভেস্ট করেছে। ওরা বলছে গত 16 বছর তোমাদের কোনো হেড অফ দি গভর্নমেন্ট আমাদের দেশে আসেনি, ইনভেস্টমেন্টের জন্য রিকোয়েস্ট করেনি, কাজে তোমরা ফান্ড কোত্থেকে পাবা, আমরা কেন ফান্ড দিব, আমরা তোমাদের দরকার আছে আমরা জানি না। একটা বাচ্চা যেমন না কাঁদলে মায়ে দুধ দেয় না, তেমনি আমাদের দেশে যে ইনভেস্টমেন্টের দরকার সেটা আমরা কাউকে বলিনি, সারা ওয়ার্ল্ডকে বলিনি, এবং বলিনি হয়তো অনেকে বলে আমরা বলেছি, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে আমরা বলতে পারি নাই। আমরা মেইন ডিফারেন্সটা আমি মনে করি এরকম, এক বিদেশি বলেছিল যে তোমরা অনেক ধরনের মজার মজার খাবার তৈরি করতে জানো এবং পারো, বাট ইউ ডু নট নো হাউ টু প্রেজেন্টেশন তোমরা জানো না। আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিজনেসের অপরচুনিটি স্কোপ কম, বাট উই নো দি প্রেজেন্টেশন অ্যান্ড উই গেট দি কনফিডেন্স ফ্রম এভরিবডি ডিউ টু আওয়ার প্রেজেন্টেশন। সিমিলারলি আমাদের এখানে যে বিজনেস স্কোপগুলো আছে, ইনভেস্টমেন্ট স্কোপগুলো আছে, সেগুলো যদি আমরা নাইসলি প্রেজেন্ট করে বাইরে তুলে ধরতে পারি, ইনভেস্টমেন্টের কোনো অভাব হবে না। সেটা আমার ব্যক্তিগত মতামত। শাহ আলম স্যার, আমাদের দেশের আরেকটি বড় খাত আমাদের হতে পারে, ইদানিং আমরা বলছি যে জাহাজ নির্মাণ খাত। এটা আমার সঙ্গে এই অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে ড্যানিশ অ্যাম্বাসেডর মিস্টার আইনার ইয়ানসেন বলেছিলেন যে বাংলাদেশ আসলে গার্মেন্টসে স্টাক হয়ে আছে, কিন্তু যদি জাহাজ নির্মাণের দিকে বাংলাদেশ যায় তাহলে এটা আসলে গার্মেন্টসের চেয়ে অনেক গুণ বেশি বড় সেক্টর হয়ে যেতে পারে। এখন শুরু হয়েছে এবং প্রথম বছরে মাত্র 4টা ইয়ার্ড আছে আমাদের, তারা $300 মিলিয়ন অর্ডার নিয়ে এসছে। এই জায়গাটা আপনি কিরকম একজন স্বপ্নচারী এমডি হিসেবে? না, স্বপ্নচারী নই আমি। না, এটা আপনি দেখেন যে এগুলো আসলে ডেভেলপমেন্টের তো পরম্পরাতেই দেখেন, তখন আমাদের আগে যারা আমাদের মতো করে ডেভেলপ করেছিলেন তারা হলেন কোরিয়া, তাইওয়ান, এই সমস্ত দেশগুলো। তো কোরিয়াতে যেটা আপনার ঘটেছে, আপনি দেখেন যে তারা শিপ বিল্ডিং এ কিন্তু সারা পৃথিবীতে একটা বিরাট কোরিয়ানরা বাংলাদেশে আউটসোর্স করতে এসেছে, তারা সাইন করেছে। হ্যাঁ, এটা একটা বিরাট মানে এটা সহগামী একটা আসবেই, এটা আসার কথা। কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রধান যেটা হলো, এটাতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট দরকার হয়। এটার ইনভেস্টমেন্ট সেই জায়গাতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে একটি অমিত সম্ভাবনাময় সেক্টর ইজ কামিং আপ, ইভলভ করছে, সেখানে আপনারা ব্যাংক থেকে না, ব্যাংকের থেকে আপনাকে বলি যে ব্যাংকগুলো এই ধরনের একটা কাজ করার জন্য এই মুহূর্তে প্রিপেয়ার্ড কিনা, তার টেকনিক্যাল স্কিল আছে কিনা, হ্যাঁ, তার সেই ধরনের পুঁজি আছে কিনা, এটা কিন্তু একটা দেখার একটা বিষয় আছে। এক আরেকটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আকবর সাহেব যেটা বিদ্যুৎ খাতের কথাটা বলছিলেন, ঠিক এটার থেকে একটু সিমিলারিটি আছে বলে আমি বলছি। আমরা কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাই করি নাই যে বিদ্যুৎ খাতটা ডেভেলপ করার দায়িত্বটা কার। আমরা কিন্তু সবসময় যখনই আমাদের পেটে খিদে লাগে বা আমরা রাস্তায় গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম, কাকনো কাকে একটা দোষ দিতে ভালোবাসি। হ্যাঁ, কে সরকার নতুবা ঈশ্বর, মানে কোনো একটা ব্যাপার আমাদের এসে যায়। তো বিদ্যুৎ খাতের ব্যাপারটা কিন্তু এরকম দেখা যাচ্ছে যে এই দায়িত্বটা কার। যদি সরকারের এই দায়িত্বটা হয় তাহলে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিতে হবে যে এই দায়িত্বে এইভাবে আমরা পালন করব। আর যদি প্রাইভেট সেক্টরের দায়িত্বটা হয় তারা কিন্তু ক্লিয়ারলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। জাহাজের যে বিষয়টা আপনি বলছেন, এটা কিন্তু একটা বিরাট ইনভেস্টমেন্ট লাগে এটার মধ্যে। এটা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়, এটা টেকনোলজিক্যাল তো সেইখানে আপনার এই দায়িত্বটা এবং এইটার জন্য একটা টোটাল একটা ফ্রেমওয়ার্কের দরকার আছে, যেটার মধ্যে যে কোন সেফটি নেটের আন্ডারে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে ইনভেস্ট করবে, এটা কিন্তু একটা বোঝার একটা বিষয় আছে। এসএম আকবর, আপনি বলুন, আপনারা দুজনেই অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের এমডি এবং আপনারা এমডি হয়েছেন 50-এ পা দেওয়ার আগে। এটা একটা
সোশ্যাল ডেভেলপমেন্ট সাইডটা ডিপেন্ড করে আপনার যে সোশ্যাল এনভায়রনমেন্টে আছেন সেটার উপর। আপনি যে বলেছেন যে সাধারণত আগে বিশ্বাস ছিল যে 60-এর কাছাকাছি গিয়ে হয়তো ডিএমডির জন্য ডিএমডি বা এমডির জন্য চিন্তা করে। এটা সত্যি, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় মনে করে সবাই এখনও গ্রে হেয়ার না করলে এমডি হিসেবে মানায় না। বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখনও 30-35-এ বা 35-40-এর মধ্যে ওরা সিইও হয়ে যায়, চিফ এক্সিকিউটিভ হয়ে যায়, এবং দেখা যায় যে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো খারাপ করছে না, ভালোই করছে। কারণ তারুণ্যের মধ্যে একটা জিনিস আছে কি, ওরা নতুন কিছু ওরা এক্সপেরিমেন্ট করতে ওরা ইন্টারেস্টেড, ওরা যে কোনো চ্যালেঞ্জ নিতে চায়, সাহস থাকে। বাট যারা গ্রে হেয়ার হয়ে যায় তাদের ব্যাক অফ দেয়ার মাইন্ড অনেকগুলো চিন্তা ওদের মাথায় চলে আসে যে আমরা এটা করলে কি হবে, কে কি মাইন্ড করবে, কাকে খুশি করবো, কাকে খুশি করবো না। ওদের ফোকাসগুলো একটু ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। বাট তারুণ্য যেটা আছে ওদের ফোকাসগুলো সাবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড টার্গেট ওরিয়েন্টেড, যে আমার এটা করতে হবে, এটা আমি চাই, এবং এটা করার জন্য আমার যা যা করার দরকার আমি করবো। প্রচণ্ড সাহসের সাথে ওরা এটা যে কোনো ডিসিশন বা অ্যাকশন নিতে চায়। এবং সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি করি কি, আমি আমার জানাশোনা যাদের কাছে তাদেরকে আমি এনকারেজ করি, তাদেরকে আমি স্কিলগুলি শেখানোর চেষ্টা করি, তাদেরকে মেইন ফিলোসফি অফ লাইফ শেখানোর চেষ্টা করি, তাদেরকে লাইফের উইজডম শেখানোর চেষ্টা করি, এবং ওদেরকে এনকারেজ করি। এই যে এনকারেজমেন্টটা সেটা সাধারণত আমাদের সমাজ ব্যবস্থা খুব কম লোকেই করে, যে তারুণ্যকে নেতৃত্ব দেওয়ার জন্য এনকারেজ করে। আমার মনে হয় যে উনি স্বপ্নের দিকটা ঠিক আছে, সোশ্যাল পার্টটা ঠিক আছে, যে এই তারুণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কোনো ব্যাংকিং খাত থেকে কোনো প্রকল্প বিশেষভাবে লঞ্চ করতে পারেন। এটা আসলে প্রকল্প তো ধরেন বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বা তরুণদেরকে আপনার কর্ম উপযোগী করার জন্য যথেষ্ট প্রতিষ্ঠান এই ট্রেনিং এর জায়গাটা আমার ঘোরতর আপত্তি আছে। না, শুরুতেই ট্রেনিং না দিয়ে ট্রেনিং না, আমি বলছি শুরুতে তাদের প্রস্তুত করার জন্য যথেষ্ট প্রতিষ্ঠান আছে। যেই জিনিসটা এখন দরকার, সেটা উনি যে কথাটা বলেছেন সেটা হলো যে তাদের যে কর্মক্ষমতাটা আছে, যে স্কিল সেটটা, স্কিল সেটটাও বলি, সাহস তো আছে, তার সঙ্গে স্কিল সেটটাও কিন্তু অনেক বেশি যুগ উপযোগী। ধরেন আজ থেকে 20 বছর আগে একটা অফিসের সবচেয়ে মডার্ন ইকুইপমেন্ট থাকতো একটা ইলেকট্রিক টাইপরাইটার, ঠিক আছে, এবং সেটা দিয়ে আমরা যারা আমাদের কর্মজীবন শুরু করেছি, আর আজকে যখন আমরা আমাদের 22-23 বছরের সন্তানদের সঙ্গে কমিউনিকেট করি, তখন তাদের স্কিল সেটের সঙ্গে আমরা কিন্তু টিকতে পারি। সুতরাং আমাদের প্রধান দায়িত্ব যেটা হলো যে তাদের যে ক্যাপাবিলিটিটা আছে সেটাকে আনফোল্ড করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটা কিন্তু প্রধান দায়িত্ব। এটা ঠিক প্রকল্প ধরেন আমরা যে লেভেলেই কাজ করছি সেই লেভেলে আমাদের মানসিক চিন্তাধারাটা দরকার এরকম যে অভিজ্ঞতা আমাদেরকে জ্ঞান দেয়, অভিজ্ঞতা আমাদের কোথায় অতীতে ভুল করেছি সেটা থেকে শেখার একটা সুযোগ দেয়। কিন্তু অভিজ্ঞতা দীর্ঘদিন একই রকম থাকলে সেটা আপনাকে আবার বন্দিও করে ফেলে। আপনি দেখবেন যে যেই মানুষটাকে আপনি 50 বছর বয়স পর্যন্ত তার নিজের বাড়ি থেকে বের করতে আনতে পারেননি, তাকে 52 বছর বয়সে ঢাকা শহরে আনলে সে পাগল হয়ে যাবে। সেরকম অভিজ্ঞতার একটা স্টেজ এবং তারুণ্যের যে স্কিল এবং উন্মাদনা, এই দুটার যে মিথস্ক্রিয়াতে যে একটা ম্যানেজমেন্ট কালচার, এইটা তৈরি করাটাই হলো বিরাট চ্যালেঞ্জ। এবং যে যেখানেই থাকুক, যেই দায়িত্বেই থাকুক, উনি যদি এই জিনিসটাকে আনফোল্ড করার যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, আমার মনে হয় ওইটা হলো সবচেয়ে বড় সার্ভিস টু দ্য ইয়াঙ্গার জেনারেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল বিজনেস টক শো অ্যাক্টেল মানি টক। এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফি সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফি সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, অ্যাক্টেল মানি টকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। শাহেদ সারোয়ার, আপনার কাছে আবার ফিরি। যে মিথস্ক্রিয়ায় বাংলাদেশের তরুণ সমাজ এগিয়ে যেতে পারে, সেই জায়গাটায় আমাদের অনেক কিছু আসলে দিতে হবে। এস এম আকবরের ভাষায় একটা গাছ লাগালেই শুধু চলবে না, সেখানে পানি ঢালতে হবে, তার পরিচর্যা দরকার, তার নারিশমেন্ট দরকার, তাকে ফ্লারিশ হওয়ার জন্য। এই জায়গাটায় ব্যাংকগুলো থেকে কি কি
একটু আধুনিক দৃষ্টিভঙ্গির প্রজেক্ট আপনারা চিন্তা করেন, আমি সেই জায়গাটায় বারবার আপনাদেরকে দিতে না, আধুনিক দৃষ্টিভঙ্গির প্রজেক্টটা যেটা দেখেন, প্রথম যেটা কালচারাল চেঞ্জ আপনার ব্যাংকগুলোতে হয়েছে সেটা হলো আপনার রিক্রুটমেন্টের। হ্যাঁ, যেমন ধরেন আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকই বলে যে একজন চিফ এক্সিকিউটিভের রিক্রুটমেন্টের ম্যাক্সিমাম অভিজ্ঞতা মানে যেটা একেবারে লাগবে সেটা 15 বছর হলেই সে কোয়ালিফাই করে যাচ্ছে। এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ, আপনি বোঝেন। ঠিক তেমনি আগে বলতো 25 বছর, হ্যাঁ 25 বছর না হলে হবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ। ঠিক তেমনি ব্যাংকগুলো, আপনি ধরেন আমি ঠিক যে বেবি সিটিং যে বিষয়টা, এই বিষয়টাতে আমি কিন্তু কখনোই ইনভলভ হওয়াটা চিন্তা করি না। আমি মনে করি যে যেই লেভেলে আছে তার আরো মানে কাজ করার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আর কি, তার প্রোগ্রেশনটা, তার রিওয়ার্ডটা, তার পারফরমেন্স বেস, তার ইয়েটা মানে তার প্রাপ্তিটা, এটাকে নিশ্চিত করাটাই হলো আমার মনে হয় বিরাট দায়িত্ব। এবং ব্যাংকগুলোর এখানে আমি এক্সক্লুসিভলি বা মানে আলাদাভাবে কোনো কিছু করার আমি কোনো স্কোপ দেখি না। কারণ আপনার দেখবেন যে ইয়াং জেনারেশন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেন কমার্স ফ্যাকাল্টিটা টোটালি ট্রান্সফর্ম হয়ে গেছে, যেটাকে বলে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এখন বলে। তো তারা কিন্তু বিভিন্ন ট্যালেন্ট প্রস্তুত করে যাচ্ছেন, আমাদের দায়িত্ব হলো এই ট্যালেন্টদেরকে এগিয়ে নিয়ে আসা। এখানে আমি একটু অ্যাড করতে শাহ সরোয়ার সাহেব যেটা বলেছেন যে, এবং আমি যেটা এই পর্যন্ত বলেছি সেটা হলো তো ওয়ান ওয়ে ওয়ান সাইড অফ ঠিক কয়েনের কথা বলেছি। ইট শুড বি বোথ ওয়ে, ওয়ান ওয়ে আদার সাইড অফ দি কয়েন। যে আমরা সাধারণত আমাদের সমাজ ব্যবস্থাকে বললাম যে আমরা গ্রে হেয়ার লোকদেরকে ইম্পর্টেন্স দিই বা ইয়াংদের ইম্পর্টেন্স দিই না। সাথে সাথে কিন্তু আমার ইয়াং যারা কলিগদের, ইয়াং ফ্রেন্ডদেরকে এটা মনে রাখতে হবে যে ওদেরকে লোকাল সোশ্যাল সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে চেঞ্জ ম্যানেজমেন্টকে যাতে এফেক্টিভ করা যায় সেটাও ওদেরকে অ্যাডপ্ট করতে হবে। কীরকম অ্যাডপ্ট করতে হবে? আমাদের সমাজ ব্যবস্থায় ইয়াংদেরকে শ্রদ্ধা দেখানো, সম্মান দেখানো, মুরব্বীদের সাথে নাইসলি কথা বলা, উইথড্রা করা, এগুলো ওদের কিন্তু শিখতে হবে। যদি টু মাচ আমরা ওয়েস্টার্ন হয়ে যাই আমাদের সমাজ ব্যবস্থায় আমরা টিকতে পারবো না। যেমন ব্যাংকগুলোতে আমরা সাধারণত আমরা যারা আগে 25-30 বছর আগে জয়েন করেছি, আমরা আমাদের সিনিয়রদেরকে রেসপেক্ট করতাম, ওইভাবে কথা বলতাম এবং কাজ শেখার জন্য সিরিয়াস ছিলাম, কাজের প্রতি সিরিয়াস ছিলাম। সেই যে সিরিয়াসনেসটা আমাদের ডেভেলপ করতে হবে, আমাদের সিনিয়রদের সাথে কীভাবে কাজ শেখা যায় উইথ ডিউ রেসপেক্ট। প্লাস চেঞ্জ ম্যানেজমেন্ট শব্দটা আজকাল হোল ওয়ার্ল্ডে একটা লেটেস্ট ম্যানেজমেন্ট বাজওয়ার্ড মিনস ইট শুড বি বোথ ওয়ে ট্রাফিক। সিনিয়রদেরকে অ্যাডাপ্ট করতে হবে, জুনিয়রদেরকে কীভাবে অ্যাডাপ্ট করা যায় শেখানো যায়, এবং ইয়াংদেরকেও শিখতে হবে কীভাবে সিনিয়রদের কাছ থেকে কাজ শেখা যায়, এবং ইট শুড বি টু ওয়ে ট্রাফিক, নট ওয়ান ওয়ে ট্রাফিক। সেটা আপনি আপনার কিছুক্ষণ আগের একটি উত্তরে বলছিলেন যে গত 16-17 বছরে ইউইতে আমাদের কোনো রাষ্ট্রপ্রধান যান নাই, সরকার প্রধান যান নাই টু অ্যাপেল, টু ফ্লোট অ্যান অ্যাপেল, যে আসেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, আপনাদের অনেক টাকা আছে। আপনি তো ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এই জায়গায় আপনি কি বর্তমান সরকার প্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন বা ভবিষ্যতে করার পরিকল্পনা করেন যেন উনি একটা সফর করেন এবং এ ব্যাপারে কোনো উদ্যোগ নেন? না, এই ব্যাপারে আমি যেটা বলবো যে বর্তমান সরকার প্রধানের এদের পলিসি কি, ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার, এদের লং টার্ম প্ল্যান কি, শর্ট টার্ম প্ল্যান কি, এগুলোর উপর ডিপেন্ড করে। কাজে আমি যে রোড ম্যাপ দেখছি যারা ইলেকশন দিয়ে চলে যাবে এবং এদের সাথে যে সম্পর্কটা কত এফেক্টিভ এবং লং টার্ম প্ল্যানিং হবে সেটা চিন্তা করে, দেশের পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করে ওনাকে আমি অ্যাপ্রোচ করিনি। বাট আমি আমার বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে, সেন্ট্রাল ব্যাংকে বলেছি যে বাংলাদেশে কিন্তু আমরা মিডল ইস্ট থেকে প্রচুর ইনভেস্টমেন্ট আনতে পারি। আমরা বাংলাদেশ কিন্তু এখনও পর্যন্ত 3W নিয়ে বিজি, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন অ্যান্ড ওয়েলথ গেইনিং, নট WW ওয়েবসাইট ওয়েব না, এটা 3W। আমরা যদি চেষ্টা করি মিডল ইস্ট বা চায়না থেকে কোনো ইনভেস্টমেন্ট আনার জন্য, অনেকগুলো আনা যায়। যেমন এই দেশে ফার্স্ট ইনভেস্টমেন্ট এনেছিল মিডল ইস্ট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে ওরা ব্রাদার জানতো। এবং আরবদের একটা কালচার হলো যাকে একবার বিশ্বাস করে তাকে সব অন্ধভাবে বিশ্বাস করে, যা বলে তাই দিয়ে দেয়। তারপর যখন জিয়াউর রহমান সাহেব আসলো, উনিও কিন্তু অনেকগুলো বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল, ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর প্রজেক্ট, গঙ্গা কপোতাক্ষ ড্যাম, এগুলোর জন্য। তারপর জিয়াউর রহমান সাহেব চলে যাওয়ার পর এরশাদ সাহেব কিন্তু ওখানে অনেক ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল। কিন্তু 1990 পরে আমরা মিডল ইস্টার্ন সোর্সগুলি আর কালচার করি নেই। এটা আমাদের জন্য একটা বিরাট হ্যান্ডিক্যাপ। আমরা খালি ওয়াশিংটন, ওয়ার্ল্ড ব্যাংক এগুলি নিয়ে ব্যস্ত একটা। কাজে আমি মনে করি এখনও যে আবুধাবিতে এবং মিডল ইস্টে $20 তেল এখন $120 বিক্রি হচ্ছে, ওরা ট্রিলিয়ন্স অফ ডলার উপর ঘুমাচ্ছে। এবং যারাই ওখানে যাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, ওরা বিভিন্ন দেশে বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। এখন আমি মনে করি আমাদের যদি একটা এস্টাবলিশ সেটেল লং টার্ম গভর্নমেন্ট আসে, ওরা যদি এদিকে নজর দেয়, তাহলে আমাদের দেশে ইনভেস্টমেন্টের কোনো প্রবলেম হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস টক শো অ্যাক্টেল মানি টক।
এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলছিলেন এতক্ষণ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কারেন্ট চার্জ মিস্টার শাহ এ সারোয়ার এবং ইউই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম আকবর। আজকের মতো এখানেই আমরা শেষ করি। আপনাদের সবার জন্য ভালোবাসা।